বাংলাদেশের 18 জন মানুষের কিন্তু এই আবাসন ব্যবস্থা দিতে হবে, আবাসন দিতে হবে। কারণ প্রত্যেকটা মানুষের অন্তত একটা ঠিকানা পেয়েছিস, মানে একটা ঠিকানা সেখানে যেগুলোকে বলে বাড়ি দেখতে একটা ঠিকানা মানুষের লাগবে। তো সেই কাজটা আমরা আবাসন সেক্টর যারা মেম্বার আছে আমরা কাজ করেছি। আমাদের রাজনীতির সাথে রিলেটেড কিছু বিষয় আছে যে 2016 রাজনীতি সাধারণ অনুভূতি দেখা একটা পরিবর্তন। তো এমনিতে ট্যাব যেটা হয়েছে এটা নর্মালি 5 বছর পরে রিভিউ করে। তো আমরা গতকালকে মাননীয় দেখা করেছি, কথা বলেছি 5 বছর রিভিউ হয় এটা আবার রিভিউ আছে। তো সেখানে আমার মনে হয় কিছু রিভিউ করা দরকার, প্রয়োজনে তাগিয়ে বাস্তবতা নিরিখে। কারণ এই জাতীয় যখন ওই কমিটি আপনি জানেন যে 2022 সালে সাথে থেকে শুরু হয়েছে, আপনারা ভালো বলতে পারবেন। তখন করোনা ছিল, বিভিন্ন কারণে সরাসরি কন্ট্যাক্ট করার মতো, অনলাইনে যোগাযোগ করতে বা মিটিং হতো। আবার তখনকার প্রেক্ষাপট এখনকার মাননীয় প্রধানমন্ত্রীর যে চিন্তাধারা যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে থেকে লোকাশন থেকে আসছেন, দেশকে দিতে আসছেন, ভালো দিতে আসছেন। সেই প্রেক্ষাপটে আমরা চাই যে এই দেশের উপযোগী করে এই দেশটা খাবার একটু রিভাইজ করা দরকার। আর এই গ্যাপের কারণ হচ্ছে আমাদের ডেভেলপমেন্টের অনেকেই কাজ বন্ধ হয়েছে। তো এর মধ্যে কিছু বৈষম্য আছে। এরপরে একই শহরের মধ্যে দেখা যাচ্ছে বা একই মিরপুরের মধ্যেও দেখা যাচ্ছে যে দুই রকম ইস্যু আছে। তো এগুলো আমার মনে হয় আগে সরকার আমাদের দেখতে পেয়েছে। আমার মনে হয় বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যে নতুন সরকার আমরা বিশ্বাস করি এটাকে যুগ উপযোগী করা, যে বাস্তবতা নিয়ে করা উচিত। এরপরে এটার মধ্যে কিছু বিষয় আসছে যেটা কি বলতে গতানুগতিক, যে রাস্তায় হঠাৎ করে যেটা হচ্ছে বিল্ডিং রাস্তা আছে এরকম ঘটনা আছে। তো যেটা আমার হয়ে গেছে যাকে যদি 5 বছর থেকে শুরু করে আসছেন, আমার মনে হয় আমাদের নিবেদন থাকবে এটাকে বাস্তবতা বর্তমানে যে চাহিদা আছে দেশের প্রেক্ষাপটে এটাকে আবার রিভাইজ করতে হবে। তৃতীয় একটা বিষয় আমাদের ঠিক দিয়েছিলাম যে এখানে একটু অস্পষ্টতা আছে, আমরা কোনো কারেকশন চাই না, শুধু ব্যাখ্যা চেয়েছিলাম যে আমরা আসলে কী করবো, উত্তর পাড়ালে কী হবে, দক্ষিণ পাড়ালে কী হবে ইত্যাদি বিষয়গুলোকে আবার যে মানে একই ক্ষেত্রে ছায়া প্রজেক্ট কিছু বিষয় আছে স্পষ্ট কিছু বলা হয়েছে। তো ফলে আমাদের কিছু কিছু ডেভেলপমেন্ট করলে কি তারা কিছুটা হ্যাং হয়ে বসে আছে। আবার আরেকটা হচ্ছে যে এই গ্যাপ হওয়ার পরে এবং বিধিমান হওয়ার পরে যে আমরা আমাদের ডেভেলপাররা একটা প্রজেক্ট হতে কন্ট্যাক্ট করেছি, আমাদের তোমার সিস্টেম আপনি জানেন যে আমরা প্রথম ল্যান্ডারের সাথে কন্ট্যাক্ট করি, দেন প্ল্যান পাশে অর্থাৎ সাইনিং ম্যান একটা দেওয়ার কথা 10 লাখ 20 লাখ দিয়ে সাইন করে দেন একটু তার সাথে আমি কন্ট্যাক্ট করছি G+9 আগে সিস্টেম ছিল, আগে সিস্টেম করেছি। এখন সাডেনলি যখন আমাদের আইন আসলো যে না ওটা G+9 হবে না, এটা G+4 হবে, এখন তো মালিক আমাদের দিচ্ছে। আর আমি তো অলরেডি 20 লাখ টাকা দিয়ে তাদের কন্ট্রাক্ট দিয়ে ঠিক করেছি। তো এরকম করে সমস্যাগুলো তৈরি হচ্ছে। আমি বিশ্বাস করি আগে কন্ট্রাক্ট থেকে আমরা ওইভাবে ইয়ে রাখছি, যেটা কন্ট্রাক্ট হয়ে গেছে সেটা 2008 সালে মানে ড্যাট 2022 হওয়ার আগে যেগুলো কন্ট্রাক্ট ছিল তাদেরকে দেওয়া হয়েছে। নতুন ইয়াতে তার টিকা নাই, নতুন ইয়াতে থাকবে না। 2005 সালের পর আছে 26 সাল পর্যন্ত তো আর 2022 সালে কন্ট্রাক্ট থাকার কথা, এগুলো তো সব কন্ট্রাক্ট করে। তো এই জায়গায় কিন্তু আমার মনে হয় যে আমরা আপনার কাছে আমি ট্রেড করি না, আমি একটা প্যাট্রিক নেশন। আমরা চাই দেশের স্বার্থে মানব উন্নয়নের স্বার্থে, দেশের স্বার্থে মানবিক উন্নয়নের স্বার্থে এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশটাকে ভালো করতে চান, উন্নত করতে চান, ডেভেলপ করতে চান। আমার মনে হয় যে আমরা এটাকে একটু রিভিজিট করে আমাদের দেশের উপযোগী মানবিক উপযোগী করে আমাদেরকে এটা সাজাতে হবে। আর একটি জায়গায় আমি বলতে চাই, আমি আমার একটা বলতে চাই দেশের পপুলেশন 18 কোটি আছে, বক্তব্য আর একটু দেন। যেটা আছে 2050 সালে 25 কোটি, 2100 সালে 35 কোটি। তাহলে আমাদেরকে এই দুটো বিষয় অ্যাড্রেস করতে হবে। আমাদের দেশের নিউজ যেটা 5টা, তার মধ্যে সরকারকে খাদ্যের ব্যবস্থা করতে হবে, আবাসনের ব্যবস্থা করতে হবে। তাহলে 35 কোটি মানুষের আবাসন যদি চিন্তা করতে হয়, তাহলে আমাদেরকে 4 লাখ 3 লাখ বিল্ডিং করে কাছে মধ্যে সমস্ত চার্জযোগ্য জমি একটু বাড়িয়ে দেবে, তাহলে তো মানুষ না খেয়ে মারবে। এই জায়গাটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি দেশটাকে বাধ্য করে দিতে পারবো বাচ্চাবাদ করতে। আমি ডেভেলপমেন্টের কনসেপ্ট আমি একটা ডেভেলপারের হিসেবে কথা বলছিলাম, বা ডেভেলপার নেতা হিসেবে কথা বলছি না, দেশের স্বার্থে বলছি। আমাদের এই মাথায় রাখা, কারণ দেশটা কখনোই বড় হবে না, দেশ যা থেকেই থাকবে, পপুলেশন বেড়ে কিন্তু 58 থেকে 35 করে দেওয়া হবে। তাহলে 35 কোটি মানুষকে অ্যাড্রেস করেই আমাদের প্ল্যানটা তৈরি করতে হবে। অবশ্যই সেটা শুধু দেখ না, আমাদের গোটা বাংলাদেশটাকে জমিন করে এটাকে স্পেসিফিক করে ফেলতে হবে যে দিস ল্যান্ড ইজ ফর এগ্রিকালচার, দিস ল্যান্ড ইজ ফর ফরেস্ট্রি, দিস ল্যান্ড ইজ ফর ওয়াটার বডি, অ্যান্ড দিস ল্যান্ড ইজ ফর ইন্ডাস্ট্রি, দিস ল্যান্ড ইজ ফর হাউজিং। এগুলো ফিক্স করে ফেলতে হবে। তাহলে ওই যে ল্যান্ডটুকু আমরা পেলাম সারা বাংলাদেশে হাউজিংয়ের জন্য, ওর মধ্যে কীভাবে আমরা ভার্টিক্যালি আমরা অ্যারেঞ্জ করতে পারি যাতে অনেক বেশি হাউজিং করে আমরা যেটা সৌজন্য শেখা আরেক লম্বা আরেকদিন আপনি সময় দেবেন, আমরা একসাথে সাথে হয়তো হাফ দেবা আমরা অক্সফোর্ডের মধ্যে একসাথে বসে আলোচনা করে আপনার সাথে। আমি জানি আপনি প্র্যাকটিক্যাল নিয়েছেন, আপনি একজন পরীক্ষা যদি আপনার মনে আছে কিনা, আমরা কিন্তু একসাথে প্রফেশনাল ডিগ্রি করেছিলাম যত যাই আমি তা আমি তখন থেকে আমি জানি আমি রাষ্ট্রপতি লড় করি। তো আপনি দেশপ্রেম কিন্তু মানুষ, দেশের মানুষের জন্য আমি বিশ্বাস করি যে আপনি আমরা প্রত্যক্ষ দেবো, আপনি আবারও বলছি যে আমি ক্যাডবেরি ছোট নেতার মধ্যে আপনার দাঁড়িয়ে আসি না, দেশের স্বার্থে আবাসন সেক্টরের স্বার্থে আমরা আজকে দেখেন আবাসন স্বার্থে আমি এটা বলে শেষ করে দেবো। আজকে আবাসন সেক্টর যদি ক্ষতিগ্রস্ত আমরা যারা আসছি আমরা তারা সময় আমাদের সামর্থ্য করি, আমরা এখন বলছি না এখন আমাদের সন্তুষ্ট কথা, কারণ এই সেক্টর কিন্তু জিডিপিতে আমাদের সাপোর্ট ইন্ডাস্ট্রি সরকারের সঙ্গে কথা বলবে। এই সেক্টর যদি ফুটবলের পরে একটা 280 ইন্ডাস্ট্রি, এই সেক্টর যদি বন্ধ হয়ে যায় তাহলে 50 লক্ষ মানুষের কর্মসংস্থান নষ্ট হবে। এই সেক্টর বন্ধ হলে কিন্তু সরকার কিন্তু অত বড় ধরনের মানে ট্যাক্স বা ব্যাক ইনকাম যেটা সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য অত্যন্ত দূরদর্শী মানুষ, আপনি একজন দূরদর্শী মানুষ, যে আপনি এই সেক্টরটাকে বাঁচিয়ে রাখার সাথে এই সেক্টরকে ডেভেলপ করার সাথে যা যা করবেন আপনি আমাদের গাইডলাইন দিবেন, নির্দেশনা দিবেন। এবং আমি আবার একটা প্রস্তাব রাখবো যে আমরা শুধু যে সৌজন্য শেখার আপনার পড়াশোনা আমরা একটা জয়েন্টলি একটা আমাদের প্রোগ্রাম ওয়ার্কশপ বলি, আমরা প্রদেশের 1 মাসের আগে করতে পারি, আমরা স্পন্সর করবো, আমরা ডেলনে ডিসকাস মানে মত বিনিময় করতে পারি আসলে দেশের সাথে দেশের মানে এখন কোনটা করে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কিছু কথা এখনই জবাব দিতে পারতাম না, জবাব দিতে গেলে শিখতে পাওয়া যাবে না। অ্যাকচুয়ালি আবাসন যেমন দরকার, এটা কিন্তু শুধু ঢাকা সিটিতেও হবে না। অ্যাকচুয়ালি যেটা আপনি বলবেন যে জনগণের যে অবস্থা, ঢাকা সিটি কি যেভাবে জনসংখ্যা বাড়তেছে ঢাকা সিটিতে, সারা দেশের এখন আবার নতুন থিওরি আসছে যে আমাদের জনগণ দরকার। আগেটা একসময় বলতাম যে 2টি সন্তান যথেষ্ট, তারপরে হলো যে 1টি হলেই যথেষ্ট, এখন আবার বলতেছে না, এটা কোনো 1টা-2টো বিষয় না, সন্তান লাগবে, আমাদের জনগণ লাগবে। এই পরিস্থিতিও কিন্তু আগাচ্ছে একটা। আমি ওই দুটোকে না যাই, কিন্তু ঢাকা শহরের ক্যাপাসিটি কত, তাই না? যেহেতু আমি ঢাকাকে নিয়ে করি, আমার তো সারা দেশকে নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করি, আমরাও করি, কিন্তু আমার দায়িত্বটা যেহেতু ঢাকা নিয়ে, আসলে ঢাকা এত লোককে ধারণ করতে পারবে না। কাজে আমি বলবো যে আপনাদেরকেও কিন্তু সরকারের সঙ্গে মিলায় যদি আমরা আমাদের বিভাগগুলো অ্যাটলিস্ট সেইখানে যদি উন্নত আবাসন দিতে পারে। আমি যেমন খুলনার কথা জানি, প্রচুর এলাকা আছে খুলনায় আবাসন করার মতো, বরং আমি সে সময় দেখে আসছি সুন্দর সুন্দর হাউজিং, সেগুলো এখন আর নাই, ওই যে খালিশ করে, তাই না? হ্যাঁ, এই হাউজিংগুলো কিন্তু আর মানে কারণ মানুষ সবাই ঢাকামুখী, তো কাজেই আপনি মনে করেন যে মাঝে মধ্যে সাক্ষাৎ থাকতে একটু আপনাকে আমরা বলছিলাম কিছু পলিসি দরকার, নীতির সাথে। সেটা হচ্ছে যে আপনি যদি আমাদের লোনের ক্ষেত্রে আবাসন লোন সারা পৃথিবীতে লং টার্ম দেওয়া হয় এবং অল্প সুদে দেওয়া হয়, সিঙ্গেল ডিজিট। আমি বলেছিলাম যে জেলা উপজেলায় আপনি একটা স্কিম চালু করেন, যারা জেলায় বাড়ি করবেন, উপজেলায় বাড়ি করবেন, তাদের 2% সার্ভিস চার্জ একটা লোন দেন। তাহলে ওই লোনটা পাওয়ার জন্য কিন্তু মানুষ কিন্তু ডিসেন্ট্রালাইজ হয়ে যার বেশি দরকার নেই সে কিন্তু উপজেলা জেলায় বাড়ি করবে। খুবই হাইলি অ্যাপ্রিসিয়েট করেছে, বলছেন এখন চমৎকার প্রস্তাব। কারণ আমাদের তো সাথে বিভিন্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখার সুযোগ নেই, যে উনি কাস্টমার আপনাদের বিভিন্ন দেখা হয়, একটু ওনার যদি মাথায় দেন আমার বিষয়ে উনি দেশের বিদেশ থেকে আসছেন, উনি কনসেপ্ট করাতে চান। তাহলে আপনি কি ডিসেন্ট্রালাইজ শুরু হয়ে আপনাদের জন্য একটা গুড নিউজ হলো যে এখানে কি হাজমেছের আর কেউ আছেন আগের কমিটির?
আপনারা জানেন যে ড্যাবটা আমরা করছি কিন্তু মানে একটা দুটা মিটিং না, প্রায় 29টা মিটিং আছে। মানে আমি জানি না, মানে এটা তো দীর্ঘদিন ছিল, আমি এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে বলছি না এটা করতেই হবে। মানে ভালো মন্দ তো কোনো শেষ নাই, একটা জায়গায় আমরা দাঁড় করে তারপরে আমরা এগুলো আস্তে আস্তে আবার যেটা আপনি বলেন যে আমরা রিভিউ করি, তাই তো? কিন্তু তো এখন আমি সংক্ষেপ করতে যাচ্ছি এই জন্য যে বিষয়টা হলো যে বলেন যে আমাদের প্রাথমিক বিষয়টা হলো যে এখানে কিন্তু শুধু রাজু আর রিহাব না, এখানে কিন্তু আরো অনেকগুলো স্টেক আছে, তাই না? প্রফেশনাল তাদের বিভিন্ন মতামত আছে। সেক্ষেত্রে আমি কিন্তু মাঝামাঝি একটা অবস্থাটা কি, যেমন আমাকে বাস করতে হবে, বিল্ডিং করতে হবে, আবার বাসযোগ্য বিল্ডিং করতে হবে যেখানে আমি একটু শ্বাসটা নিতে পারবো, আমার স্বাস্থ্যকর পরিবেশ থাকবে, আমার অ্যাম্বুলেন্সটা ঢুকতে পারবে, আমার ফায়ার ব্রিগেড যাইতে পারবে, এগুলো কিন্তু একটা ফ্যাক্টর। তো এই জিনিসগুলো মিলায় এখন আমাদের মনে হয় যে এটা ফাইন টিউনিং এ যাওয়ার সময় আসছে যে আমরা এগুলো কিভাবে অ্যাড্রেস করব। কারণ এখানে কিন্তু আপনারা দেখবেন যে আপনারা বলেন যে এটা সব রাজু আমাদের কোনো কথাই রাখেনি, এই ইচ্ছা মতো করছে, আমরা সব রিপ্লাই। আবার ওই প্ল্যানার্সরা বলে যে রাজু সব রিহাবকে দিয়ে দিছে, যেটা আমি ওই সময় পত্রপত্রিকায় দেখাই যে আপনার দুই গ্রুপেই কিন্তু মানে রাজু বলে ভিত্তিতে। আমার সান্ত্বনাটা হলো আমি তখন মন্ত্রী মহোদয়কে বলছি যে দেখেন, যেহেতু দুই গ্রুপেই বলে যে রাজু ঠিক করে নেই, তার মানে রাজু ঠিকই করছে, ঠিকই করছে, এটা হলো আমার লজিক। যাই হোক, আসলে ঠিক একটু শেষ নাই। আপনি যেটা বললেন সেটা আমারও মনের কথা যে অ্যাকচুয়ালি দেশটা আমাদের, এই দেশের ব্যবসা বাণিজ্য আমাদের করতে হবে, যে 4-5টা সেক্টর, গার্মেন্টস, টেক্সটাইল, আপনারা মানে এগুলো বেসিক যে 4-5টা আমাদের ইন্ডাস্ট্রি, তার মধ্যে আপনারা অন্যতম। হ্যাঁ, এবং মৌলিক অধিকারের মধ্যে আপনার মানে কি শিক্ষা, তার মধ্যে আপনারা কাজে আপনারা এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বিষয়টা হলো যে আমাদেরকে একটা শুধু ব্যবসায়িক স্বার্থ না, মানে ওই যেটা বললেন দেশের স্বার্থ কনসিডার করে যদি আমরা আগাইতে পারি, তাহলে আমি একটা কথা বলি যে আপনারাই কিন্তু এই ল্যান্ড ওনারদেরকে লোভ দিয়ে দিয়ে আজকে এই জায়গায় নিয়ে আসছে, এরকম সবসময় বলি। হ্যাঁ, মানে দেখেন যে শুরুতে তো এরকম ছিল না, শুরুতে আপনারা ছিলেন 60%, ওরা ছিল 40%। আমি যেই বাসায় যেখানে আমার ফ্ল্যাট সেখানে ছিল ডেভেলপার 60%, ল্যান্ড ওনার 40%। কাজে আমি সুন্দর একটা ইয়ে পাইছি, কিন্তু এখন উল্টা হয়েছে, আবার তার সঙ্গে সাইনিং মানি অ্যাড হয়েছে, তারপরে আবার ভাড়া অ্যাড হয়েছে যে 3 বছরের মধ্যে এত না হলে আবার তারপরে আবার আরো জরিমানা। এই জিনিসগুলো আপনারাই এই কম্পিটিশন করতে যায়, নিজেরা কম্পিটিশন করতে যায়, এই ল্যান্ড ওনাররা এই অ্যাডভান্টেজটা নিচ্ছে। এটা নিয়ে রাষ্ট্র তখন ডিসাইড করলো যে 1% সার্ভিস চার্জ দিয়ে তারা একটা বড় ধরনের ফান্ড দিয়ে আমেরিকান দাম উঠে গেল। একইভাবে দেখেন আমেরিকার পরে কানাডা, ইউরোপ থেকে শুরু করে ইভেন মিডল ইস্টের মধ্যে আপনি দুবাই যদি বলেন এখন চলেও শুরু করেছে। তাদের মেইন কিন্তু রিয়েল এস্টেট, এই জায়গাটা তারা ফোকাস করেছে, এটা দিয়ে কিন্তু দেশে পরিমাপ করা হচ্ছে, দেশটাকে উন্নত করতে ডেভেলপ করছে। সেটা আমরা এই সচেতনতা আগাতে চাই, তারা না অসুবিধা নেই। আমরা আপনাকে আপনার যে লোনের কথা বললেন ভেরি গুড যেহেতু আপনাদেরও তাড়া হয়েছে, মিটিং যেহেতু হয়েছে মন্ত্রণালয়, আমরাও আজকে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। আমরা স্পেসিফিক কিছু এজেন্ডা ঠিক করি, স্পেসিফিক কিছু এজেন্ডা নিয়ে এটা ডে লং, যদি দাপ্তরিক কাজের প্রচন্ড চাপ থাকে হতে পারে সেটা সন্ধ্যার পরে, হতে পারে সেটা বন্ধের দিনে, ডে লং আমাদের বোর্ড অফ ডিরেক্টর এবং আপনারা ওই এজেন্ডা নিয়ে আমরা দিনব্যাপী কথা বলব এবং আমরা সবাই যেন বিবেচনা করি ব্যক্তি স্বার্থের কথাটা ভুলে গিয়ে
দেশের কল্যাণার্থে 18 কোটি মানুষের কল্যাণার্থে জনগণের কাজ করে। আমাদের সকলকে মনে রাখতে হবে, আমরা অনেকেই আছে হাজার হাজার কোটি টাকা কর্ণধার, দিন শেষে আমি নিয়ে যাব কিন্তু 1500 টাকা। সো আমি আমার পরবর্তী প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি সেটি যদি আমার দায়িত্ববোধ দিয়ে, আমার বিবেক দিয়ে দেশের কথা ভাবি, দেশটা সত্যি সুন্দর হবে। আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি। যেহেতু আজকে আপনাদের তাড়া রয়েছে, আমাদের পরিচিত হলো, আমরা সবাই আমরা এসেছি আপনার কাছে, আমরা আপনি একটা সময় দেন, সেটা হতে পারে বন্ধের দিন, হতে পারে সন্ধ্যার পরে, আমরা স্পেসিফিক কিছু এজেন্ডা নিয়ে ডিএলং আপনাদের সাথে মনে করে হবে না, এটা শনিবারে ডিএলংই করতে হবে, তাই না? হতে পারে। সেই সময়টা আপনারা আমাদেরকে আমরা দেবেন, এখানে আমরা করব। ধন্যবাদ কিন্তু প্রেসিডেন্ট চেয়ারম্যান মহোদয়কে। বিভিন্ন প্রফেশনালদেরকে এখানে রাখবো। হ্যাঁ, সবাই করুক, ভালো মন্দ করুক, যার যার মতো করে করুক। চেয়ারম্যান মহোদয়, আমরা প্রথম বসতে চাচ্ছি আপনাদের তোমার সঙ্গে, সঙ্গে, শুধু আমাদের সঙ্গে। শুধু আপনার, তারপরে ওই মিটিং এর পরে আমরা সকলকে নিয়ে বসতে চাচ্ছি। এটা আমাদের প্রস্তাব। জি, জি। আমি একটু বলি, আপনার কি মনে পড়ে লাস্ট ইয়ারে আপনি বিহারে গিয়েছিলেন? আমি ছিলাম চেয়ারম্যান, তো কথা হয়েছিল আপনার সাথে, খুব ক্লোজলি কথা হয়েছে। তো কিছু আমরা অ্যাভেন্ট করার জন্য যেগুলো কিছু আমাদের যেগুলো অসঙ্গতি আছে, যেটা আমাদের দাবি দাবা, যেটা আমাদের চাওয়া ছিল, সেগুলো কিন্তু ড্রাফটের পরিণত হয়েছে। তো পরবর্তীতে এটা কাজটা হ্যাঁ, ওই কমিটি ছিল না। জি, আমার বলা এটাই যে আমরা একটু দিলাম, যেটা আমাদের বিধি বললেন, প্রেসিডেন্ট বললেন, কিন্তু রাজুকের সাথেই আমরা যদি নীতিগত নীতিগুলো একমত হতে পারি, তাহলে আদার ডিপার্টমেন্টগুলো অপোজিটিভলি আমাদের সঙ্গে আসবে। এটাই হচ্ছে আমার বলা। জি, মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমি অত্যন্ত দুঃখ, কষ্ট, ভারাক্রান্ত ফিলিংস বলবো একটা কথা। আসলে দীর্ঘদিন, প্রায় 1.5 বছর ধরে সত্যি বিদায়ী 3জন চেয়ারম্যানকে আমি পেয়েছি। এই ড্যাব বিধিমালা নিয়ে যারা কাজ করছে, সর্বশেষ আপনি কিন্তু চেষ্টা করেছেন এবং বাস্তবায়ন করেছেন, কিন্তু আপনি যে প্রস্তাবটা ডেটার ভাবে দিয়েছেন, সে প্রস্তাবটা কিন্তু ওরা রাখে নাই। বিশেষ করে প্ল্যানার্স আদিল সাহেবরা এই গ্রুপটা রাখে নাই। আপনি রাজুকের পক্ষ থেকে একটা প্রস্তাব দিয়েছেন, যেটা ওয়েবসাইটে ছিল, রাজুকের ওয়েবসাইটে, এবং আমাদের এখানে অপশন আছে। আমি বিগত কমিটির আমাদের যে 4 জন প্রতিনিধি আপনাদের এখানে আসতেন, তার ভিতরে আমি একমাত্র জীবিত আছি এখানে, বাকি 3 জন নাই। আমি তো 29টা মিটিং এখানে উপস্থিত ছিলাম আপনার সাথে। এই 29 এক একটা মিটিং সারাদিনও গেছে, সকালে শুরু হয়েছে, রাতে 10টা, 12 ঘন্টা 14 ঘন্টা মিটিং এখানে করছি এই টেবিলে। আমার এইগুলা অভিজ্ঞতা আছে, কিন্তু আমরা ব্যবসায়ীরা ভালো নেই। কেন ভালো নাই, কোন পয়েন্টে ভালো নাই, আমি মনে করি আপনি ভালো করে জানেন। বিশেষ করে আমাদের সর্বনিম্ন এমজিসিটা দিয়ে আমাদেরকে আগে যতটুকু পেতাম বা পার যতটুকু ছিল, ততটুকু আমরা ডেভেলপার এগুলো করতে পারছি। আমাদের এখানে সম্মানিত পরিচালক মন্ডলী আছেন, তারা এখানে যেহেতু 1800 মেম্বারের প্রতিনিধিত্বকারী সংগঠন, তারা সবাই নিজেরাও কষ্টে আছে, বাট তাদের পরিচালকদের কষ্টের কথা কিন্তু মেম্বারদেরকে বলতে পারছে না। মেম্বারদের কষ্ট শুনতে শুনতে আমাদের সারাদিন চলে যায়। এজন্য আমাদের প্রেসিডেন্ট মহোদয় এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহোদয় যেটা বলেছেন, আজকে আমরা কোনো সমস্যার কথা বলবো না, আপনারা শুধু আমাদেরকে একটু সময় দেন। পরবর্তী যে প্রফেশনাল টিমের কথা আপনি ইঙ্গিত করেছেন, আমি বুঝেছি, কিন্তু আমি বলছি, হ্যাঁ বলেছেন, তাদেরকে নিয়ে আপনি পরবর্তী বসেন, আমরা প্রথম আপনাদের সাথে বসে আমরা ইনশাল্লাহ আমাদের বক্তব্যগুলো উপস্থাপন করি। এরপর কতটুকু রাষ্ট্রের প্রয়োজন, যুক্তিক আছে, সেটা আপনি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেবেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, যার দীর্ঘ সংগ্রামী জীবন এবং এই সংগ্রামী জীবনের অনেক ইতিহাসের সাক্ষী আমি নিজে, তো আমরা খুবই আপ্লুত, আনন্দিত, গর্বিত যে আপনার মতো সুযোগ্য একজন চেয়ারম্যান আজকে আমাদের সামনে এখানে ভূমিষ্ঠ, যার হাত ধরে নিশ্চয়ই বাংলাদেশে যে নবযাত্রা শুরু হয়েছে, এই নবযাত্রার নতুন দিগন্ত ইনশাআল্লাহ রচিত। এখানে আমরা আপনাকে সহযোগিতা, আমরা আপনার যেমন সহযোগিতা চাচ্ছি তা নয়, আসলে আমরা আপনাকেই সহযোগিতা করতে চাচ্ছি। আমরা আপনাকে সাকসেসফুল করতে চাই, আমরা আপনাকে আপনার টেনিয়রটাকে আরো আনন্দময়, সুখময়, গৌরবময় আমরা করতে চাই। তো এই কারণে
আমাদের প্রস্তাব হলো যে আমাদের তো জমির স্বল্পতা আর বাসস্থানেরও স্বল্পতা, দুটোরই কিন্তু স্বল্পতা। প্রচুর বাসস্থান লাগবে, আবার জমির স্বল্পতা নাই। এখন এটার ভিতরে আমরা কিভাবে কম জমির মধ্যে বেশি বাসস্থানের ব্যবস্থা করতে পারি, খন্ড খন্ড করে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে না পড়ে এটাকে কিভাবে সেন্ট্রালাইজ করতে পারি, কিভাবে সুন্দর করতে পারি, যে এলাকার যে ডিমান্ড সেই ডিমান্ডগুলোকে অ্যাড্রেস করে কিভাবে আমরা এটার সুন্দর সমাধানে আসতে পারি, এটার জন্য আমরা বিচ্ছিন্নভাবে কথা বলবো না। এটার জন্য আমরা রিহ্যাবে আমাদের নির্দিষ্ট হ্যাঁ, এটার জন্য আমরা বিচ্ছিন্নভাবে কোনো পরিকল্পনার কথা এখন বলবো না, মতামতও দেব না। আমরা একটু গবেষণা করব রিহ্যাবে। আমরা অলরেডি শুরু করেছি আমাদের প্রেসিডেন্টের নেতৃত্বে। এটা আমরা একটা থাকবে সমস্যা, একটা থাকবে সমাধান, আর একটা থাকবে নতুন প্রস্তাব। বিদ্যমান সমস্যা, এটার কি সমাধান আছে, আর এই সমস্যার সমাধানের বাইরে আমাদের আর কি কি প্রস্তাবনা আছে, যেই প্রস্তাবনাগুলো আমি বিশ্বাস করি যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ওনারও যথেষ্ট এই দেশটাকে নিয়ে ওনার পরিকল্পনা এবং ওনার নতুন নতুন ক্রিয়েটিভিটি, ইনোভেটিভ যে প্ল্যানগুলো এগুলো শুনলে উনি কোনোটাতে না করার মতন মানুষ উনি নন। যেহেতু আমরা কাজ করেছি একসাথে, রিজু ভাই জানেন, তো আমরা আশা করি যদি আমরা আপনাকে যদি সন্তুষ্ট করতে পারি, কারণ আপনারা বডি, আমরা তো হলাম ট্রেড বডি, আপনারা হলাম গভর্নমেন্টের মেইন বডি, আমরা যদি আপনাকে কনভিন্স করতে পারি দেন আপনি পারবেন আরেকজনকে কনভিন্স করতে। তো সুতরাং আমরা একটু গুছিয়ে নিই। আমি বিশ্বাস করি আপনার কাছ থেকে সময় নেওয়াটা আমাদের জন্য মোটেই কষ্টকর হবে না। আপনি যখন চাইবো তখনই দিতে পারবেন, বলেছেন যে শনিবার হোক রাতে হোক। আমরা আপনার শুভকামনা করি, আপনি ভালো থাকবেন। ইনশাআল্লাহ আমরা সর্বান্তকরণে আপনাকে ভালো রাখার চেষ্টা করব। ধন্যবাদ। আমারও সবাইকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের 11টায় 20 মিটিং, অলরেডি 11:05। স্যার আমি এক মিনিট একটু আমি জাস্ট আপনার শুনবো, আমরা একটু আমার মেম্বার শেষ করব। আমার মনে হয় যে এই আলোচনাটা খুবই খুবই প্রয়োজন আমাদের। আমি খুব সাধুবাদ জানাই আপনারা যে প্রস্তাবটা দিয়েছেন, ডেলং একটা ওয়ার্কশপ সেমিনার ডিসকাশন, এটা আমাদের খুবই ইফেক্টিভ হবে যদি আমরা করতে পারি। আমাদের ক্ষেত্রে এটা সহজ হবে, তাদেরও। এবং তো স্পেসিফিক আমি পয়েন্ট এই এজেন্ডা প্রস্তাবকে স্বাগত জানাই এবং আমি মনে করি উইদিন কাপল অফ উইকস এটা করে ফেলতে চাই। আপনারা যেটা প্রস্তাব করেছেন, আপনারা ভেন্যু দিবেন বা আমরা সেটা করব, দেব, আমরা আদার মানে অ্যারেঞ্জমেন্ট আপনারা করবেন। রাইট। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা মনে হয় যে আমরা মিটিংয়ে কাজ করবো, নিজেরা কাঁধে কাঁধ মিলিয়ে। আমাদের সভাপতি মহোদয় যেটা হচ্ছে, আই স্যালুট হিম, যে আমরা আমাদের ব্যবসায়িক স্বার্থ দেখবো না, আমরা আমাদের অফিসিয়াল স্বার্থ দেখবো, শুধু দেশটাকে অবশ্যই সবার আগে বাংলা। সবার আগে বাংলাদেশ। একটু খালি এটা বলতে চাচ্ছি, ভাই আমি বলে না, আমাদের সিরিয়াস, আমি শুনবো। তার আগে এই ইন্টারনেট পিরিয়ডটা আমরা একটু প্লিজ আমরা এই যে মোবাইল কোড করতে হচ্ছে, এইটা আপনারা